আজ রাতেই লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। প্রস্তুত অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স। ফিরোজায় নেতা কর্মীদের ভিড়। খালেদা জিয়াকে বরণে প্রস্তুত যুক্তরাজ্য বিএনপি। 7 বছর পর দেখা হবে তারেক রহমানের সঙ্গে। -2 নিয়ে ভাবছে না সরকার। রাজনৈতিক দলগুলো পূর্ণ সংস্কার না চাইলে ডিসেম্বরেই নির্বাচন। এবার মন্ত্রী নজরদারি সংস্থায় চিঠি দিলেন টিউলিপ। সংবাদ মাধ্যমে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান। নাফিস শরাফতের বাড়ি জমি ও 22 ফ্ল্যাট ক্রোকের আদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21eTV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: কলঙ্কিত 7 জানুয়ারি আজ। নজিরবিহীন ডামি নির্বাচন আর আসবে না প্রত্যাশা রাজনীতিবিদদের। অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রাত 10টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে কাতার হয়ে লন্ডন যাবেন তিনি। সেখানে গিয়ে চিকিৎসার পাশাপাশি দীর্ঘ 7 বছর পর ছেলে তারেক রহমানের সঙ্গেও দেখা হবে। তার এই লন্ডন যাত্রা ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন সফরের সব প্রস্তুতি শেষ হয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরে যাওয়ার জন্য রাত 8টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হবেন খালেদা জিয়া। রাত 9টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত হয়ে যাবতীয় কার্যক্রম শেষ করে রাত 10টায় কাতারের আমিরের পাঠানো আধুনিক সুবিধা সম্বলিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। এরই মধ্যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার মাটিতে এসে পৌঁছেছে। বিমানবন্দরের ভিআইপি টারমার্কে কঠোর নিরাপত্তায় এয়ার অ্যাম্বুলেন্সটি রাখা হয়েছে। এদিকে দুপুর থেকেই খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে দলীয় নেতাকর্মীরা ভিড় করতে থাকেন। তার লন্ডন যাত্রা ঘিরে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। প্রতিহিংসাপরায়ণ অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তাকে না দিয়েছেন মুক্তি, না দিয়েছেন চিকিৎসার কোনো ব্যবস্থা। আমরা চাই আমাদের ভাই আমাদের মাঝে ফিরে আসবে এবং ওনার নেতৃত্বে আমাদের দেশ এবং আমরা এগিয়ে যাব। বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়াকে লন্ডন বিমানবন্দরে স্বাগত জানাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী এবং লন্ডন বিএনপির নেতারা। এ সফরের মধ্য দিয়ে নানা চড়াই উতরাই পেরিয়ে দীর্ঘ 7 বছর পর দেখা হতে যাচ্ছে মা ছেলের। বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হবে। সেখানে তার চিকিৎসা চলবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় বুধবার বিকাল 4টা ও লন্ডন সময় সকাল 10টায় খালেদা জিয়ার সেখানে পৌঁছানোর কথা রয়েছে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, রাজধানী গুলশানের ফিরোজায় আছেন সহকর্মী আসিফ সুমিত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমিত, শুভ সন্ধ্যা। আপনার কাছে শুরুতেই যে বিষয়টা সম্পর্কে জানতে চাইব, বেগম খালেদা জিয়ার লন্ডন সফর ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি এবং প্রস্তুতি কেমন দেখছেন? আমাদেরকে সর্বশেষ অবস্থানটা জানাবেন। সাব্বির, এখন সন্ধ্যা 7টা, অর্থাৎ খালেদা জিয়ার আজকে যে সফরসূচি রয়েছে তাতে রাত 8টায় তিনি ফিরোজা থেকে হযরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে বের হবেন। অর্থাৎ আর 1 ঘন্টা পরে তিনি ফিরোজা ত্যাগ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন। সেখানে উনি 9টায় পৌঁছাবেন এবং 9টার পরে 10টায় তিনি বিশেষ বিমানে করে কাতারের আমিরের পাঠানোর বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, সেটিতে করে উনি লন্ডন রওনা দেবেন। সুতরাং সেই অনুযায়ী নেতাকর্মীরা আসলে এই খালেদা জিয়া আজকে ফিরোজা থেকে বেরোবেন বা বিদেশ যাত্রা করবেন এটি আগেই নেতাকর্মীরা জানেন, যে কারণে কিন্তু সন্ধ্যার পর থেকে অর্থাৎ 5টার পর থেকে এখানে কিন্তু বিপুল সংখ্যক বিএনপি
বিএনপির নেতা কর্মী সমর্থকদের ভিড়, অর্থাৎ ফিরোজা ঘিরে এই মুহূর্তে নেতাকর্মীদের অবস্থান রয়েছে। ফিরোজার যে সামনের সড়ক অর্থাৎ গুলশানের যেটি ৭৯ নম্বর সড়ক, সেই সড়ক জুড়েই আসলে পুরো সড়ক জুড়েই এ ধরনের অবস্থা। এছাড়াও এই গুলশানের বিভিন্ন সড়কে আমরা দেখেছি যে সেখানে যে ফুটপাতগুলো রয়েছে সেখানেও কিন্তু বিএনপির নেতাকর্মীরা দাঁড়িয়েছেন। শেষ মুহূর্তে, অর্থাৎ শেষ মুহূর্তে বলতে এখন বেগম জিয়া যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, জিয়া চ্যারিটেবল মামলাতে উনি যে জেলে গিয়েছিলেন, সেই কারানিবাসের পরে উনি ফিরোজাতে দীর্ঘদিন ছিলেন, কিন্তু সে সময়ে তিনি অনেকটা অন্তরীণ ছিলেন, অর্থাৎ তিনি এখানে থাকতেন এবং তিনি রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতেন। কিন্তু সে জায়গা থেকে আজকে তিনি একেবারে মুক্ত অবস্থায় দেশের বাইরে গমন করছেন চিকিৎসার জন্য। এটি আসলে দলের নেতাকর্মীদের জন্য কিন্তু অনেক দিনের আকাঙ্ক্ষার বিষয়। একই সঙ্গে পরিবারের সদস্যরাও কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময় বেশ কয়েকবার তাকে বিদেশ পাঠানোর জন্য কিন্তু সরকারের কাছে আবেদন করেছিলেন, যেগুলোতে বিগত সরকার সাড়া দেননি। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু দলের নেতাকর্মীরা বেশ খুশি যে তাদের দলের চেয়ারপারসন সুচিকিৎসা পেতে দেশের বাইরে যাচ্ছেন এবং সেটি অনেকটা বন্দোবস্ত করা হয়েছে এবং তিনি আজকে রওনা দিবেন। এবং এই কারণেই কিন্তু নেতাকর্মীদের ব্যাপক উচ্ছ্বাস রয়েছে, তারা এখানে ভিড় করেছেন। কারো কারো হাতে দলীয় পতাকাও রয়েছে, সেটি তারা উড়িয়ে তাদের শুভকামনা জানান দিচ্ছেন। এখানে দলীয় চেয়ারপারসন অর্থাৎ বেগম জিয়ার সঙ্গে দেখা করতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 6:30টার সময় ফিরোজা এসে প্রবেশ করেছিলেন এবং তিনিও এখানে প্রায় আধা ঘন্টার বেশি সময় অবস্থান করেছেন। তবে শেষ মুহূর্তে বেগম জিয়া দল চালানোর বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কী নির্দেশনা দিয়েছেন সেটি তিনি এখনও গণমাধ্যমকে জানাননি। তবে এরই মধ্যে কিন্তু অনেকটাই দল নিয়ে অনেকটাই নিষ্ক্রিয় ছিলেন বেগম জিয়া গত 7 বছর ধরে, অর্থাৎ অসুস্থতার পর থেকে। সে সময়টিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডন থেকে এই বিএনপি পরিচালনা করে আসছেন এবং এখানে যারা অর্থাৎ বাংলাদেশে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদেরকে বিভিন্ন সময় দিক নির্দেশনা, আন্দোলনের বিগত সময়ে আন্দোলনের পরামর্শ বা দিক নির্দেশনা দিয়েছেন। সুতরাং এখনও যে আসলে কোনো ধরনের শূন্যতা তৈরি হতে পারে এমনটি আসলে বিএনপির নেতাকর্মীরা মনে করছেন না। সুতরাং সেদিক থেকে অনেকটি বিএনপির নেতাকর্মীরা আসলে সে জায়গা থেকে উচ্ছ্বাস প্রকাশ করছেন যে বেগম জিয়া সুস্থ হবেন। একই ধারে দলের যিনি সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারাও দল পরিচালনা অগ্রভাগ থেকে করে যাবেন। সুতরাং সব মিলিয়ে বিএনপি নেতাকর্মীরা এখন বেশ কিছুটা সন্তোষজনক অবস্থাতে রয়েছেন। এবং যেটি বলছিলাম যে এখানে যেমন নেতাকর্মীদের ভিড় রয়েছেন, বিমানবন্দর উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের যে সড়ক পথের ম্যাপটি গণমাধ্যমকে দেওয়া হয়েছে সেখানে জানানো হয়েছে ফিরোজা থেকে বেরোয় তিনি গুলশান 2 চক্কর হয়ে বনানী চত্বর দিয়ে তিনি মূলত সোজা সড়কে বিমানবন্দরে চলে যাবেন। সুতরাং এই সড়ক পথেও কিন্তু বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়ে আছেন পথের দুপাশে। এমন চিত্রও আসলে আমাদের কাছে রয়েছে এবং আমরা দেখেছি ঘুরে ঘুরে। একই সঙ্গে ফিরোজাতে আইন শৃঙ্খলা অর্থাৎ এত নেতাকর্মীর ভিড় রয়েছে যে এখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পুলিশ প্রশাসনকেও বেশ তৎপর থাকতে দেখা গেছে। তো সাবির, এই ছিল ফিরোজার সামনে থেকে আমার কাছে থাকা সর্বশেষ। দর্শক, আমাদের সহকর্মী আসিফ সুমিত আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি প্রস্তুত রয়েছে। কাতার আমিরের পাঠানো অ্যাম্বুলেন্সকে একটি ভাসমান হাসপাতাল বলা যেতে পারে। এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সব ধরনের চিকিৎসা সুবিধা। বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স সম্পর্কে অজানা আরও কিছু তথ্য জানাচ্ছেন আফসানা নীলা। কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি তৈরি করা হয়েছে একটি এয়ারবাস A319 বিমানে। এটিকে একটি উড়ন্ত হাসপাতাল বলা যেতে পারে। এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সকল চিকিৎসা সুবিধা। এই বিমানগুলিতে সব ধরনের জরুরি চিকিৎসা নিশ্চিতের জন্য রয়েছে আধুনিক প্রযুক্তির সরঞ্জাম। এর মধ্যে আছে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প এবং জরুরি ওষুধ। বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সে একটি পূর্ণ আইসিইউ সুবিধা রয়েছে। কঠিন পরিস্থিতিতে রোগীকে স্থিতিশীল রাখতে রয়েছে প্রয়োজনীয় সুবিধা। বিশেষ বিমানটিতে সবসময় অত্যন্ত দক্ষ ডাক্তার এবং নার্স থাকেন, যারা রোগীদের যথাযথ চিকিৎসা দিতে সক্ষম। রোগীর আরামের জন্য বিমানগুলো স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে ডিজাইন করা হয়েছে, যাতে রোগী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদা জায়গা থাকে। বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স স্বয়ংসম্পূর্ণ। দীর্ঘ দূরত্বের যাত্রায়ও রোগীর সব ধরনের চাহিদা পূরণ করা সম্ভব।
এয়ারবাস A319 এয়ার অ্যাম্বুলেন্স একটি অত্যাধুনিক এবং বিশ্বাসযোগ্য বিমান যা জরুরি পরিস্থিতিতে রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা পরিষেবা প্রদান করে। এর দ্রুত গতি, স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ এবং সবশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম থাকায় এটি অন্যদের চেয়ে আলাদা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের কাছে আছেন সহকর্মী আকবর সুমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন, বেগম খালেদা জিয়ার লন্ডন সফর ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি এবং নিরাপত্তা কেমন দেখতে পাচ্ছেন বিমানবন্দর এলাকায়? ধন্যবাদ সাব্বির। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে সামনে, অর্থাৎ আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সুসজ্জিত অবস্থান। এতেই আসলে স্পষ্ট হয় যে আসলে বেগম খালেদা জিয়ার লন্ডন সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটি সম্পূর্ণ করেছে কর্তৃপক্ষ। এবং রাত ৮টার দিকে ফিরোজা থেকে গুলশানের সেখান থেকে রওনা দেওয়ার পরে রাত 10টায় এই ফ্লাইটে, অর্থাৎ একটু আগেই আমরা জানলাম যে আসলে কাতারের আমিরের পাঠানো বিশেষ একটি ফ্লাইটে তাকে বহন করে নিয়ে যাওয়া হবে এবং তার সঙ্গে 15 জন সফর সঙ্গী থাকবেন, 6 জন ডাক্তার সহ। তো সেখানে কাতারে বাকি 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে আবারও লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন এবং লন্ডন ক্লিনিকে সেখানে তার সব ধরনের চিকিৎসা সম্পন্ন করা হবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। তো সেখানে আরেকটি বিষয়, একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি বলা যায় যে আসলে প্রায় 7.5 বছর পরে বেগম খালেদা জিয়া তার বড় সন্তান তারেক রহমানের সঙ্গে দেখা হবে তার সঙ্গে, এবং সেখানে রাজনীতি, রাষ্ট্র এবং আগামীর সরকার ব্যবস্থাপনা নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে, চিকিৎসার বাইরেও। তো সেই পাশাপাশি সেই চিকিৎসার জন্য ইতিমধ্যে এখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক উনি এসেছেন, এনে আমাদের মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। তিনি দেশবাসীর কাছে আসলে মূলত দোয়া চেয়েছেন এবং তিনি যাতে চিকিৎসা নিয়ে দেশে ফিরে এসে আবারও সাধারণ মানুষের সঙ্গে মিশে রাজনীতিতে দিক নির্দেশনা দিতে পারেন, সেই জন্য তিনি দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়ার পক্ষে। এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার ছোট সন্তান আরাফাত রহমান কোকোর স্ত্রী এবং এজেডএম জাহিদ হোসেন যিনি স্থায়ী কমিটির সদস্য, এবং অন্যান্য যারা রয়েছেন প্রয়োজনীয় চিকিৎসা সেবা সংক্রান্ত সহযোগী হিসাবে যারা রয়েছেন তারা প্রত্যেকেই বেগম খালেদা জিয়ার সঙ্গে যাবেন। তো এখানে সাব্বির, আমি যেখান থেকে শুরু করেছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুসজ্জিত অবস্থান, এটি আমরা স্পষ্ট দেখেছি যে এই যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। অর্থাৎ আমরা এয়ারপোর্টে আসতে আসতে রাস্তার বিভিন্ন জায়গায় দেখেছি যে নেতাকর্মীদের একটি অবস্থান, সেই অবস্থান যাতে এখানে কোনো বিশৃঙ্খলতা না হয় সেই কারণে এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান সুদৃঢ় করেছে। তো সাব্বির, আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী সুমন যুক্ত হয়েছিলেন এয়ারপোর্ট থেকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের পাশাপাশি এ হাসপাতালে চিকিৎসা নেন অনেক রাষ্ট্রপ্রধান, রাজনীতিক, অভিনেতা ও ধন্যাঢ্য ব্যক্তি। প্রায় 100 বছরের পুরনো বেসরকারি এই হাসপাতালে অবস্থান সেন্ট্রাল লন্ডনের ডেভনশায়ার প্লেস ও মেরিলিবন সড়কে। এটি ইংল্যান্ডের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল হিসেবে পরিচিত। ইউরোলজি, গাইনোকোলজি ও চর্মরোগ চিকিৎসায় সুনাম রয়েছে হাসপাতালটির। রোগীদের দ্রুত সময় স্বাস্থ্য পরীক্ষার সেবা দিয়ে থাকে হাসপাতালটি। 2019 সালে লন্ডন ক্লিনিকে রোবোটিক সার্জারি ইউনিটের উদ্বোধন করা হয়। দর্শক, লন্ডনের ডেভনশায়ার থেকে যুক্ত হচ্ছেন সাংবাদিক শাহেদ শফিক। চলে যাচ্ছি তার কাছে। শফিক, লন্ডনের প্রস্তুতি সম্পর্কে আমাদের জানাবেন। শফিক, শুনতে পাচ্ছেন? শফিক, শুনতে পাচ্ছেন? শফিক, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি।
আপনি আমাদের লন্ডনের প্রস্তুতির আপনি খবর যেটা জানান। বলেছেন, আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল সকাল 10টায় লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে নামবেন। সেখান থেকে তাকে লন্ডন ক্লিনিক নামক হাসপাতালটিতে ভর্তি করা হবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে। এটি সেন্ট্রাল লন্ডনের ড্যাগনশায়ার প্লেসে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পিছনে এই হাসপাতালটি অবস্থিত। আমি আপনাদেরকে এখন এই হাসপাতালটির একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমার সঙ্গে থাকুন। হাসপাতালটির দুটি সাইড আমরা দেখতে পাই। এটি হচ্ছে দুটি অংশ। আমার সামনে এখন যেটি দেখছেন এটি হাসপাতালের মূল অফিস। এটি হচ্ছে দরজা, এই ভিতরেই প্রধান ফটক। আর অপর পাশে হাসপাতালটির আরো একটি ক্যাম্পাস অবস্থিত। এটি অনেক বড় একটি হাসপাতাল। তো আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে হাসপাতালটির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে। আপনারা জানেন এই হাসপাতালে যুক্তরাজ্যের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি থেকে শুরু করে ব্রিটিশ রাজা, ব্রিটিশ রানী এলিজাবেথ এবং রাজা তৃতীয় চার্লস সহ এখানে অনেক প্রভাবশালী নেতারা এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এই হাসপাতালটি অত্যন্ত বিখ্যাত। এটি সেন্ট্রাল লন্ডনের অবস্থিত। আমরা আপনারা জানেন আমরা গতকাল যুক্তরাজ্য বিএনপির সভাপতি থেকে শুরু করে সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে যেটি জানিয়েছেন যে বিএনপির চেয়ারপারসন এর মধ্যে হয়তো আজকে রাত 10টায় তিনি ব্রিটেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। তো তাকে এই হাসপাতালে ভর্তি করা হবে। এজন্য তাকে এখানে রিসিভ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ তার পরিবারের সদস্যরা। আমরা এখন আপনাদেরকে যেই অংশটি দেখাচ্ছি এটি হচ্ছে মূলত এই হাসপাতালের মূল অংশ। এর ভিতরে কিন্তু সব হাসপাতালের সকল কার্যযোগ্য চলে। তো এখানে হাসপাতালটি অনেক অনেক বড়। প্রতিদিন বিপুল সংখ্যক রোগীরা কিন্তু এখানে চিকিৎসা নেন। তো এই হাসপাতালের অন্যতম একটি হচ্ছে এখানে অনেক বিশেষজ্ঞ ডাক্তার, পৃথিবী বিখ্যাত ডাক্তাররা কিন্তু এই হাসপাতালে আসছেন। এখান থেকে তারা চিকিৎসা নেন। আমি আপনাদেরকে হাসপাতালের বাহির থেকে দেখানোর চেষ্টা করছি। ঠিক এটি হচ্ছে রাস্তার ড্যাগনশায়ার প্লাসের এক পাশে অবস্থিত এবং ঠিক অপর পাশে হাসপাতালের যেই অফিস কক্ষটি সেটি হচ্ছে ঠিক অপর পাশে অবস্থিত। এখানেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এই হাসপাতালেই আগামীকালকে ভর্তি করা হবে। তো আমার কাছে ছিল সর্বশেষ এই তথ্য। শফিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণে প্রস্তুত যুক্তরাজ্য বিএনপি। আজ রাতেই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন খালেদা জিয়া। 7 বছর পর কাল দেখা হবে মা ও ছেলের। এদিকে খালেদা জিয়ার আগমনে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উদ্দীপনা। শাহেদ শফিকের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন আগমনকে ঘিরে ব্যাপক আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে যুক্তরাজ্য বিএনপিতে। শারীরিক অসুস্থতার কারণে নেতাকর্মীদের সঙ্গে এবার মতবিনিময় কর্মসূচি থাকছে না। চেয়ারপারসনের আগমনে বিমানবন্দর, হাসপাতাল বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় কেউ যেন ভিড় করতে না পারেন, সেজন্য যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে চিকিৎসা না দিয়ে হত্যার চেষ্টা করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। এই ফেসিবাদের পতনের পরে উনি সুচিকিৎসার জন্য দেশের বাইরে রওনা দিচ্ছেন। আমরা ব্রিটিশ বাংলাদেশিরা, বিএনপি পরিবার এবং প্রবাসী বাংলাদেশিরা দলমত নির্বিশেষে সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তারা সবাই প্রার্থনা করছে। যিনি বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশে আপসহীনভাবে কাজ করেছেন, আন্দোলন করেছেন, সেই মানুষটিকে এই জালিম মাফিয়া খুনি হাসিনা তার চিকিৎসার সুযোগ দেয় নাই। ম্যাডাম যত ডাক্তারের চিকিৎসার জন্য এখানে মধ্যে আসতেছেন, আমাদের এদেশে যারা যুক্তরাজ্য বিএনপি সহ কমিউনিটির লোকজন আসলে খুবই উৎফুল্ল যে ম্যাডাম অনেকদিন পরে এখানে আসতেছেন, আমরা ওনাকে দেখতে পাবো। আমরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি এবং জাতীয়তাবাদের পরিবারের যে সদস্যরা আছি, আমরা অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত। কারণ গণতন্ত্রের জন্য যিনি আমরণ সংগ্রাম করেছেন সেই নেত্রীকে আমরা কাছে পাবো। বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স 8 জানুয়ারি সকাল 10টায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন
যাবেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পুরো পরিবার। সেখানেই 7 বছর পর দেখা হবে মা আর ছেলের। বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি চলে যাবেন লন্ডনের সবচেয়ে পুরনো বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে। সেখানে ডাক্তার প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসা চলবে তার। চিকিৎসার সামগ্রিক সমন্বয় করবেন তার পুত্রবধূ হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জোবায়দা রহমান এবং অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে 6 সদস্যের মেডিকেল টিম। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকেরও লন্ডনে আসার সম্ভাবনা রয়েছে। প্রয়োজন হলে তাকে নেওয়া হতে পারে যুক্তরাষ্ট্রেও। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন। 1982 সালে রাজনীতিতে যোগ দেওয়ার পর গত 43 বছরে অন্তত 5 বার কারাবরণ করতে হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। ক্ষমতার বাইরে থাকাকালে বারবার অসুস্থ হলেও সঠিক চিকিৎসার সুযোগ পাননি আপসহীন এই নেত্রী। তবে ফ্যাসিস্ট সরকারের পতনের পর কারামুক্ত হয়ে অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ পেলেন তিনি। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। দেশের মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একাধিক মামলায় সাজা হওয়ায় তাকে কারাবরণও করতে হয়েছে। এরশাদ বিরোধী আন্দোলনের সময় 1983 সালের 28 নভেম্বর তিনি প্রথম গ্রেপ্তার হন। পরে 1984 সালের 3 মে ও 1987 সালের 11 নভেম্বর কারারুদ্ধ হতে হয় বিএনপির এই কাণ্ডারিকে। তবে তখন তাকে বেশি দিন বন্দী থাকতে হয়নি। এরপর আবারও তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 3 সেপ্টেম্বর দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ সাবজেলে 372 দিন বন্দী ছিলেন তিনি। শেখ হাসিনা সরকারের সময়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 5 বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। ওই বছরের অক্টোবরে হাইকোর্টে আপিল শুনানি শেষে সাজা বেড়ে হয় 10 বছর। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আরও 7 বছরের সাজা দেয়া হয় বিএনপি নেত্রীকে। তিনি তখনও পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের কারাগারে বন্দী ছিলেন। খালেদা জিয়া 2020 সালের 25 মার্চ নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি পান। আর গত 5 আগস্ট গণ আন্দোলনে সরকার পতনের পর 6 আগস্ট পুরোপুরি মুক্তি পান তিনি। ওই দিনই তিনি ফিরে পান তার পাসপোর্ট। এদিকে 2006 সালে ক্ষমতা ছাড়ার পর থেকেই সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন বিএনপির এই শীর্ষ নেত্রী। দল ও পরিবারের তরফ থেকে বারবার আবেদন জানানোর পরও বিদেশে গিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দেয়নি হাসিনা সরকার। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও হৃদরোগে ভুগছেন। সাময়িক মুক্তির পর তাকে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। 2023 সালের 18 সেপ্টেম্বর দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকের পর লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও কিডনি জটিলতার বিষয়টি জানান বিএনপি নেতারা। কারণটা হচ্ছে ওনার ক্রনিক লিভার ডিজিজ। এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ অবস্থায় 2021 সালের 27 এপ্রিল হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। 54 দিন চিকিৎসাধীন থাকার পর ওই বছরের 19 জুন বাসায় ফেরেন তিনি। পরে ওই বছরের 13 সেপ্টেম্বর আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং 80 দিন চিকিৎসাধীন থাকার পর 2022 সালের 1 ফেব্রুয়ারি বাসায় ফেরেন তিনি। এরপর আরও অন্তত 10 বার হাসপাতালে যেতে হয়েছে বিএনপি চেয়ারপারসনকে। আর সর্বশেষ 20 জুলাই তিনি হাসপাতাল থেকে ফিরোজায় ফেরেন। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। -2 কথা ভাবছে না সরকার। রাজনৈতিক দলগুলো পূর্ণ সংস্কার না চাইলে আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনায় জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে খুনের সাথে যারা জড়িত তাদের রাজনীতি করার অধিকার নেই বলেও সাফ জানিয়ে দেন শফিকুল আলম। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। কৃষিবিদ ইনস্টিটিউটে রাজনীতি অভিমুখ সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা। এতে উঠে আসে 24-এর গণ অভ্যুত্থান সহ সমকালীন প্রসঙ্গ।
এতে বক্তারা বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ দেন। সবার ভিতরে ক্ষোভ ছিল, যন্ত্রণা ছিল। সেই ক্ষোভ হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি, সাধারণভাবে তারা জীবনযাপন করতে পারছিল না। পাশাপাশি দেখছিল যে একদল লোক ক্রমেই তাদের আঙ্গুল ফুলে যাচ্ছে, তারা টাকা কামাই করছে, কিন্তু সাধারণ মানুষের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, বিএনপি বাংলাদেশে প্রথম সংস্কারের কথা বলেছে। ফ্যাসিবাদী শক্তি, আরেকদিকে গণতন্ত্রের পক্ষের যে শক্তি, তার সবগুলোর কিন্তু অগ্রপথে ছিল বিএনপি। বাংলাদেশের বৃহত্তম এবং জনপ্রিয়তম রাজনৈতিক দল হিসেবে গত 16 বছর ধরে এই গণতন্ত্রের পক্ষের সব শক্তিগুলোকে ধারণ করে এক ছাতা নিয়ে এসে কিন্তু বিএনপি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, -2 ফর্মুলার কথা ভাবছে না সরকার। ডিসেম্বরে নির্বাচনের ইঙ্গিতও দেন তিনি। পলিটিক্যাল পার্টিরা যদি চান যে না আমরা খুব বেশি রিফর্ম চাচ্ছি না, এমন কিছু রিফর্ম যেটা দিয়ে আমি ইলেকশনটা করে ফেলবো, তাহলে আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। তারা যদি মনে করে যে না এই ইন্টারিম গভর্নমেন্ট এটা আমাদেরকে একটা অপরচুনিটি দিয়েছে, আমরা আরও বেশি কিছু রিফর্ম করব তাদেরকে দিয়ে, তাহলে সেটা আমরা আরও একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেছে কি যে আরও 6 মাস সেক্ষেত্রে আমরা এখানে থাকতে পারবো। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে খুনের সাথে যারা জড়িত তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলেও জানান শফিকুল আলম। বৈষম্য বিরোধী ওরা সামনে ছিল, আপনারা ছিলেন, আমরা তো দেখেছি। আমি সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক নিজের বিষয়ে মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ওয়াচডগে তদন্তের আহ্বান জানিয়েছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টদের দেয়া ফ্ল্যাটে বসবাস করছেন এমন অভিযোগ ওঠার পর এই আহ্বান জানিয়েছেন তিনি। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার লাউরি ম্যাগনাসের কাছে লেখা এক চিঠিতে টিউলিপ মন্ত্রিত্বের কোনো বিধি লঙ্ঘন করেছেন কিনা সে বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছেন। টিউলিপ লিখেছেন, গত কয়েক সপ্তাহে তিনি গণমাধ্যমের বিষয়বস্তু হয়েছেন যার অনেক কিছুই সঠিক নয়। চিঠিতে তিনি স্পষ্ট কোনো ভুল করেননি মন্তব্য করে স্বাধীনভাবে এসব অভিযোগ তদন্তের মাধ্যমে সত্য প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক খাতে সুবিধা পাওয়া ব্যবসায়ী চৌধুরী নাফিজ শরাফত ও তার পরিবারের বাড়ি, জমি ও 22টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনে মঙ্গলবার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের অনুসন্ধান দলের প্রধান সংস্থার উপপরিচালক মাসুদুর রহমান বিতর্কিত ব্যবসায়ী নাফিজ শরাফত ও তার পরিবারের এসব স্থাবর সম্পদ ক্রোকের আবেদন করেন। আবেদনে বলা হয়, চৌধুরী নাফিজ শরাফত ও অন্যদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি ও গ্রাহকের সঙ্গে প্রতারণার মাধ্যমে প্রায় 887 কোটি টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধান চলছে। নাফিজ শরাফত পরিবারের যে সম্পদ ক্রোকের আদেশ হয়েছে তার মধ্যে নাফিজের নামে গুলশানের 20 তলা একটি বাড়ি রয়েছে, তার ফ্ল্যাট রয়েছে গুলশানে একটি, ঢাকার ক্যান্টনমেন্ট বাজার এলাকায় 4টি, নিকুঞ্জ উত্তর আবাসিক এলাকায় 1টি ও বসুন্ধরা আবাসিক এলাকায় 1টি ফ্ল্যাটের 50%। প্লট রয়েছে নিকুঞ্জে 2টি, গাজীপুরের কালিয়াকৈরে 10 কাঠা করে 2টি, রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের 7.5 কাঠার 1টি। এছাড়া বাড্ডার কাঁঠালদিয়ায় 2.5 কাঠা, গাজীপুর সদরে 8.25%, জোয়ার সাহারায় 4.95% জমি রয়েছে তার। শুধু ক্ষমতার পরিবর্তন হলেই দেশের উন্নতি হবে না মন্তব্য করে বাংলাদেশ সফররত ব্রিটিশ এমপি রূপা হক বলেছেন, টেকসই উন্নতির জন্য দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে হবে। একই অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত 15 বছর যারা সরকারের সাথে ছিলেন শুধু তারাই ব্যবসা করতে পেরেছেন। গণতান্ত্রিক অর্থনীতির মাধ্যমে মৌলিক পরিবর্তন আনতে না পারলে দেশ আগাবে না। ইউকে বিসিসিআই এর এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শিউলি শবনমের প্রতিবেদন। দেশের তৈরি পোশাক খাতের বাণিজ্য ও বিনিয়োগে যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে এই উদ্যোগ। যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়াতে যুক্তরাজ্যের সহায়তা প্রত্যাশা করেন ব্যবসায়ী নেতারা। UK BCCI can play a vital role in facilitating the regular trade delegations to the UK and other emerging markets. We like to request the businessmen from investors, especially from the UK, to come into Bangladesh. অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে বিনিয়োগকারীদের জন্য আস্থার জায়গা তৈরির পরামর্শ দেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গত 15 বছর দেশের অর্থনীতিতে চরমভাবে ধস নামে। বলেছে আমাকে লেভেল প্লেইং ফিল্ড, ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, মুক্ত বাজার অর্থনীতি বলতে আমরা যেটা বুঝি
ওইটা অ্যান্ড লিবারালাইজেশন অফ দ্য ইকোনমি। আপনি যদি এগুলো ইন্ট্রোডিউস করতে না পারেন তাহলে তো কোনো কিছু এগোবে না। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য শুধুমাত্র তৈরি পোশাক বা এটি নির্দিষ্ট খাতের উপর নয়, এআই সহ নানা খাতে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন ব্রিটিশ এমপি রূপা হক। যদি আমরা খালি এক সিস্টেম রিপ্লেস করি, এক পার্টি আর এক পার্টি দিয়ে, এটা ভালো না, কারণ মানুষরা জেলে যাবে কিন্তু অন্যরকম মানুষ আগের চেয়ে, is that really healthy? এটা ভালো না যদি, and also I do think it seems strange to me as an outsider, two families have dominated everything for 54 years. ইউকে বিসিসিআই বাংলাদেশে বছরে $500 মিলিয়ন বিনিয়োগ পরিকল্পনা করেছে বলে জানান ইউকে বিসিসিআই চেয়ারম্যান। We are committed for 500 million. শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পুলিশে চাকরি দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে এসবির প্রধান কার্যালয় ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় সিআইডি প্রধানকে বিগত সরকারের সময়ে মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্তদের বিষয়ে দ্রুত রিপোর্ট প্রদানের নির্দেশ দেন তিনি। মাহাতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের জন্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এবার তাদের নতুন কর্মসংস্থানের উদ্যোগ নিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এসবির প্রধান কার্যালয় ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে 100 জনকে দেওয়া হবে চাকরি, এরপর ক্রমান্বয়ে বাড়ানো হবে এর সংখ্যা। যারা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায়, আমরা আমাদের এই ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি। তিনি জানান, পুলিশের লোকবল সংকট সমাধানে বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্তদের ট্রাফিক পুলিশের কাজে লাগানো হবে। ট্রাফিকের যে একটা সমস্যা, এটা কিন্তু রয়ে গেছে। রিটায়ার্ড আমাদের পুলিশ, বিজিবি, আনসার, আর্মি, নেভি, এয়ারফোর্সে ঠিক আছে, তাদের থেকে কিছু রিক্রুট করে এই ট্রাফিক ডিউটিতে লাগানোর জন্য। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে বিগত সরকারের আমলে মানি লন্ডারিংয়ে যুক্তদের বিষয়ে রিপোর্ট প্রদানে সিআইডি প্রধানকে নির্দেশ দেন। তার প্রথম টাস্কিং হবে মানি লন্ডারিং, এই যে বাংলাদেশ ব্যাংক থেকে যেটা হয়েছে ওইটার রিপোর্ট উনি আমার কত আগে দিতে পারে। সময় ক্ষেপণ করে কোনো লাভ নাই, আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। র্যাব বিলুপ্তির বিষয়ে সংস্কার কমিশনের প্রতিবেদন এখনো পাননি বলেও জানান তিনি। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। 7 জানুয়ারির পাতানো নির্বাচন গণতন্ত্রকে ধ্বংসই নয়, গণতন্ত্রের সংজ্ঞাই বদলে দিয়েছিল। ক্ষমতা ধরে রাখতে সংসদকেও অকার্যকর করে তোলা হয়েছিল। 5 আগস্ট পরবর্তী জনগণ জবাবদিহিমূলক সরকার দেখতে চায় বলে মত বিশিষ্ট রাজনীতিবিদদের। আদিত্য মামুনের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার পতনের টার্নিং পয়েন্ট হলেও শুরুটা হয়েছিল 2014 সালে। দল ও ব্যক্তির স্বার্থে বিকৃত করা হয়েছিল গণতন্ত্র ও মানুষ হারিয়েছিল মৌলিক অধিকার। 7 জানুয়ারির পাতানো নির্বাচন বিএনপি ও জামায়াত সহ অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করে। ভোটারবিহীন ওই নির্বাচনে আওয়ামী লীগ 222টি আসন নেয়, আর তাদেরই সাজানো স্বতন্ত্র প্রার্থীরা নেয় 62টি আসন। ফলে ওই নির্বাচনকে বলা হয় আমি এবং ডামির নির্বাচন। ভোট বাণিজ্য, সংসদে আসন বাণিজ্য সহ সমগ্র শাসন কাঠামোই হয়ে উঠেছিল অরাজনৈতিক ও গণতন্ত্র বিমুখ। সেই সব বিষয় বিবেচনায় অভ্যুত্থান পরবর্তী জনগণের নির্বাচিত সরকারকে জনমুখী করার তাগাদা এই রাজনীতিকের। জনগণ চায় কোনভাবে তার দেশটা পরিচালিত হবে, এটা জনগণ দেখতে চায়। জনগণ চায় তার প্রতিনিধিকে। জনগণ, আপনি তাকে তোয়াক্কা করবেন না, আপনি গায়ের জোরে ক্ষমতা থাকবেন, জনগণ পছন্দ করে না। এটা আপনার 14 সালে করেনি, 18 সালে দেখতে তার মহা মুশকিল। বিগত 3টি সংসদ নির্বাচনে রাজনীতি ও গণতন্ত্রের চর্চা না হয় আর্থ সামাজিক কাঠামো ক্ষতিগ্রস্ত বলে মনে করেন এই নেতা। ভোট দেওয়ার অধিকার হরণ হওয়ার সাথে সাথে গণতান্ত্রিক বাকি সব অধিকারও আসলে বানচাল হয়ে যায়। জুলাই আগস্ট আন্দোলনেও লক্ষ জনতা সাফার করেছে। এই যে এগুলো সব কিন্তু শক্ত পথই ছিল,
তো এই যে এগুলো সব গণতন্ত্র যাত্রার অংশ। তো এখন হলো আমরা সুশৃঙ্খলভাবে সুন্দর একটা নির্বাচনের অ্যারেঞ্জমেন্ট করা, এইটা খুব বেশি শক্ত হবে, খুব বেশি কঠিন হবে বলে আমি মনে করি। তবে সামগ্রিক বিচারে আগামীর সরকারকে হতে হবে জবাবদিহিমূলক। আমাদের প্রচেষ্টা থাকবে বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতামূলক গণতন্ত্র তুলে দেয়া। কত বছর পর নির্বাচন, সেখানেই যেন জনগণ আটকে না থাকে, প্রত্যেকটি ধাপে যেন তারা প্রত্যেকটি সরকারি অফিস থেকে, ইনস্টিটিউশন থেকে যেন তারা জবাবদিহিতা পেতে পারে। একই সাথে রাজনীতির সংস্কৃতিকে আরও পরিশুদ্ধ করতে প্রয়োজন রাজনীতিতে অরাজনৈতিক ও পেশাজীবীদের অনুপ্রবেশ ঠেকানো বলে মনে করেন বিএনপির সিনিয়র এই নেতা। বাংলাদেশের যে সিস্টেম এখন গণতন্ত্র চলে, এটা তো একটা এমপি সাহেব একটা পার্ট টাইম জব। কোনো সংসদ যদি ডাক্তার হন, তিনি সন্ধ্যার পর একটু পার্লামেন্টে গেলে ইচ্ছে হলে গেলাম, ইচ্ছে হলে গেলাম না, এবং দেখবেন যে গড় হাজির থাকে অনেকে, এটার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু তিনি বেতনটা কিন্তু ঠিকই নিচ্ছে। দলীয় সংকীর্ণ স্বার্থ নয়, রাজনীতিতে জনগণের ক্ষমতায়নই শক্তিশালী গণতন্ত্র উপহার দিতে পারে বলেও মনে করেন সবাই। মানে আমার ডিসিশন একটা প্রভাব রাখবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি বর্ষণ। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদ। 2024 সালের জুলাই আগস্ট মাসে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রমের উপর তাকিয়ে আছে জনগণ, বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষের উদ্বোধন করে এ কথা বলেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি বলেন, জনগণের মতো তিনিও আশা করেন ন্যায় বিচার। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই জাতি অনেক আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে। এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি। সংস্কারটা দেখতে চাই এবং ন্যায় বিচারটা দেখতে চাই। সচিবালয়ের 1 নম্বর গেটের সামনে পুলিশের সাথে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ 2 রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে। স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ 9 দফা দাবিতে দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন। পরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে 4 সদস্যদের একটি প্রতিনিধি দল ভেতরে যান। শিক্ষা উপদেষ্টার সাথে তাদের বেলা 4:30 মিনিটের সাক্ষাতের কথা ছিল। বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। অপেক্ষারত সেসব শিক্ষার্থীরাই পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পুলিশ তাদের লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয়ে যায়। মানুষের ক্ষতি করতে পুলিশ আসছে, পুলিশ অলওয়েজ আওয়ামী লীগ বন্ধ ছিল, এখনো আওয়ামী লীগ বন্ধ আছে, ছাত্রলীগের বন্ধ যায় নাই, সব আওয়ামী লীগের। কিছু অসাধু ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীদের কারণে চালের দাম বেড়েছে মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেছেন, বাজার সহনীয় রাখতে যে কোনো দেশ থেকে চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। রমজানের প্রয়োজনীয় খাদ্যপণ্য নিয়ে সরকার সতর্ক আছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, বাজার মনিটরিংয়ের জোরদার করা হবে। তৌহিদুর রহমানের রিপোর্ট। 200 টাকার পেঁয়াজ নেমেছে 40 টাকায়। শীতের সবজিতেও ফিরছে স্বস্তি। তবে আমনের ভরা মৌসুমেও চালের দাম বাড়ছে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানি করা হবে। চালের দাম একটু বাড়ছিল, আমি সাথে সাথে খাদ্য উপদেষ্টা, কমার্স উপদেষ্টা আমি বলেছি যে আপনারা ইমিডিয়েট এটা দেখেন। আমার আজকে কিন্তু আমরা নন বাসমতি সিদ্ধ চালের ইম্পোর্ট করে বলেছি, এবং আজকেও বলে দিয়েছি আপনারা যেখান থেকে পারেন চাল আপনারা আমদানি করা শুরু করেন। প্রয়োজন হলে বাফার স্টক করে রাখেন। বাফার স্টক মানে যে সরকার যদি একটা স্টক থাকে, তখন যারা বাইরে যারা আছে তারা একটু সংযত হয়, দরকার আমরা বলছি স্পেশাল ওএমএস করে ছেড়ে দেবো। যেসব নিত্যপণ্যে কর ছাড় দেওয়া হয়েছিল রমজান পর্যন্ত তা অব্যাহত থাকবে বলেও জানান উপদেষ্টা। আমরা রোজা যাওয়ার আগে আর কোনো ডিউটি স্ট্রাকচার চেঞ্জ করব না। ব্যবসার অ্যাকাউন্ট তো আমরা বন্ধ করি এখন চালু, শুধু পার্সোনাল অ্যাকাউন্টটা এটা। আর বাকি জন্য ব্যবসা করে বিকল্প যারা ব্যবসা আছে তাদের সাথে কমার্স হিসেবে বসছে, আমিও কিছুদিন পরে তো বসবো, তাদেরকে অ্যাড্রেস করা। কারণ ব্যবসা তো বন্ধ হয়ে, পণ্য তো আমরা উৎপাদন বন্ধ করব না, আমদানিও বন্ধ করব না।
বৈঠকে চাল ছাড়াও এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। নাই, ইনকাম ট্যাক্স নাই। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। চীনের তিব্বত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে 95। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। এবার আবিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। সারা দেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার বিষয়টি ছিল শেখ হাসিনা সরকারের রাজনৈতিক স্লোগান। আগামী 2 বছরে 5 থেকে 10টি অর্থনৈতিক অঞ্চল পূর্ণাঙ্গরূপে গড়ে তোলাটাই বাস্তবসম্মত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। সংবাদ সম্মেলনে বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, আগামী 2 বছরে ইকোনমিক জোনগুলোতে $5.5 বিলিয়ন মার্কিন ডলারের দেশি বিদেশি বিনিয়োগ আনার লক্ষ্যমাত্রা রয়েছে। মেহেদী হাসানের রিপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে 100 অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মাধ্যমে ব্যাপক শিল্পায়ন ও কর্মসংস্থানের রাজনৈতিক প্রতিশ্রুতি দিতেন। তার আমলে 97টি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন হয়, কিন্তু চালু হয়েছিল মাত্র 10টি। এমন বাস্তবতায় পট পরিবর্তনের পর বেজার সংবাদ সম্মেলন। সংস্থাটি বলছে, এতগুলো অর্থনৈতিক অঞ্চল একসাথে গড়ে তোলা বাস্তবসম্মত নয় এবং প্রয়োজনও নেই, তাই যৌক্তিক লক্ষ্যমাত্রা ঠিক করেছেন তারা। 100টা ওয়াজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট। সো ঠিক 100টা লাগবে না 99টা লাগবে না 101টা লাগবে, আই এম নট রিয়েলি শিওর দ্যাট অ্যাসেসমেন্ট ওয়াজ এভার ডান। সো আমি একটা ফাইনাইট নাম্বারকে নিয়ে খুব বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। যেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমাদের এই মুহূর্তে আসলে কয়টা লাগবে। এই মুহূর্তে আমার হিসাবে আগামী 5-10 বছরে যদি আমরা যেই 10টার কথা বলছি, এই 10টা যদি সাকসেসফুলি আমরা করতে পারি, তাহলে we will be in a very good place. দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি আগামী 2 বছরে অর্থনৈতিক অঞ্চলগুলোতে প্রায় 2.5 লাখ কর্মসংস্থান এবং $5.5 বিলিয়ন বিনিয়োগের লক্ষ্যমাত্রার কথা বলছে বেজা। অবকাঠামো এবং ইউটিলিটি সেবা নিশ্চিত করতে আমরা টাইম বাউন্ড পরিকল্পনা নিয়েছি ওই কটি অর্থনৈতিক অঞ্চলের জন্য। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে আগামী 2 বছরের মধ্যে পর্যায়ক্রমে 133টি শিল্প নির্মাণের পথ সুযোগ সৃষ্টি হবে, যেখানে $5.5 বিলিয়ন বিনিয়োগের মাধ্যমে প্রায় 2.5 লক্ষ লোকের কর্মসংস্থানের পথ সৃষ্টি হবে বলে আমরা আশা করছি। এখনো পর্যন্ত চালু হওয়া অর্থনৈতিক অঞ্চলগুলোতে শতভাগ গ্যাস, বিদ্যুৎ ও পানির সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়নি বলেও স্বীকার করেন বেজার নির্বাহী চেয়ারম্যান। সরকারের যে 5টি ডেভেলপমেন্ট, সেগুলোতে কিন্তু ফুললি গ্যাস, ইউটিলিটি এবং পানি আর রোড ইনফ্রাস্ট্রাকচার করা সম্ভব হয়নি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আজ রাতেই লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। প্রস্তুত অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স, ফিরোজায় নেতা কর্মীদের ভিড়। খালেদা জিয়াকে বরণে প্রস্তুত যুক্তরাজ্য বিএনপি। 7 বছর পর দেখা হবে তারেক রহমানের সঙ্গে। -2 নিয়ে ভাবছে না সরকার। রাজনৈতিক দলগুলো পূর্ণ সংস্কার না চাইলে ডিসেম্বরেই নির্বাচন। এবার মন্ত্রী নজরদারি সংস্থায় চিঠি দিলেন টিউলিপ। সংবাদ মাধ্যমে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান। নাফিস শরাফতের বাড়ি, জমি ও 22 ফ্ল্যাট ক্রোকের আদেশ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।